আমি সঞ্জয়, আপনাদের জন্য আমি এখানে এসে ব্লগ ভিডিওর ইন্ট্রোটা বানালাম। যেখানে দাঁড়িয়ে আমি এই ব্লগ ভিডিওর ইন্ট্রোটা বানালাম না ভিউয়ার্স, সেটা হলো অজয় নদ। এই অজয় নদকে জুড়ে বছরের একটা নির্দিষ্ট সময়ে বহু মানুষের, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এই বিরাট মানুষের এই সমাগমের পিছনে কি ঐতিহাসিক প্রাসঙ্গিকতা রয়েছে, বাংলার কি কৃষ্টি কালচারের প্রাসঙ্গিকতা রয়েছে, সেইটা আমি আপনাদেরকে বাকি অংশতে বলবো। অনুরোধ করব ভিডিওর বাকিটাতে থাকতে। অজয় নদের তীরভূমি এই সময়তে মানুষের দখলে চলে যায়। হাজারে হাজারে লাখো লাখো মানুষ এখানে এসে ভিড় জমান মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের উদ্দেশ্যে। মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের উদ্দেশ্যে মানুষ কেন এই অজয় নদের তীরে আসে, আসুন ভিউয়ার্স সেটাই বলি। কোনো এক বছর কবি জয়দেব শারীরিক অসুস্থতার কারণে বরাবরের মতো কাটোয়ার গঙ্গায় স্নান করতে যেতে পারেনি মকর সংক্রান্তির দিন, যেজন্য কবি অত্যন্ত মনে কষ্ট পেয়েছিলেন। সেই রাত্রে নাকি জনশ্রুতি অনুযায়ী মা গঙ্গা তাকে স্বপ্নাদেশ দেন যে অজয়ের জল বেয়ে তিনি কদমখণ্ডী ঘাটে আসবেন, আর সেখানে স্নান করলেই নাকি তার গঙ্গা স্নানের পুণ্য প্রাপ্তি হবে। এটাকে বলা হয় কদমখণ্ডী ঘাট। আধ্যাত্মিক এই বিশ্বাসে প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশিরাও এখানে আসেন অজয়ের জলে গঙ্গাবোধে পুণ্য স্নান করতে মকর সংক্রান্তির তিথিতে, আর যে কারণে গড়ে ওঠে বিরাট মেলা। 1982 সালের আগে পর্যন্ত এই মেলা অভিভাবকহীন হিসাবেই পরিচালিত হতো। 1982 সাল থেকে বীরভূম জেলা প্রশাসন পুণ্যার্থীদের সুরক্ষা, নিরাপত্তা এবং শৌচাগারের কথা ভাবে নিজের কাঁধে দায়িত্বভার তুলে নিয়েছে। বলা বাড়াবাড়ি নয়, পুণ্য স্নানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হওয়া অজয়ের তীরে কেন্দুলির এই মেলা ভারতের তৃতীয় বৃহত্তম মেলা। কবি জয়দেব গোস্বামীকে অনুসরণ করেই এই মেলা অনুষ্ঠিত হয়, যার কারণে আজ এই মেলা মানুষের কাছে জয়দেব মেলা নামে পরিচিত হয়ে উঠেছে। জয়দেবের মেলা প্রায় 400 বছরের পুরনো। ভারতের এই তৃতীয় বৃহত্তম মেলা এখন অনুষ্ঠিত হয় একদম অজয়ের কোলে, যে জায়গাটা থেকে অজয় এখন অনেকটা দূরে চলে গিয়েছে, সেই বালুময় তটেই হয় এই মেলা। এই মেলার নিজস্ব বৈশিষ্ট্য হলো একাধিক আখড়া রয়েছে, প্রায় 300টি। এই 300টি আখড়া কোনোটা বাউলের, কোনোটা বা সঙ্গীত গান গাওয়া হয় কীর্তনের, কোনোটা বা পদাবলী কীর্তনের। আপনি যদি লেজা থেকে মুড়ো করতে চান তাহলে আপনাকে বেশ কয়েক ঘন্টা সময় ব্যয় করতে হবে ভিউয়ার্স। সাথে পেয়ে যাবেন আপনি সঙ্গীতের সুন্দর সুর। সমস্ত ধরনের সঙ্গীত শিল্পীরা এই মেলাভূমিকে তাদের তীর্থভূমি মনে করে, তাই নামি দামি শিল্পীরাও এখানে গান পরিবেশন করতে আসে। এই যে মঞ্চে সমীরণ দাস বাউল সঙ্গীত পরিবেশন করছেন, তিনি বিনা পারিশ্রমিকে এখানে সঙ্গীত পরিবেশন করছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীরা আসেন। কথিত আছে এখান থেকে নাকি অনেক শিল্পী ভাইরাল হয়ে তাদের ভবিষ্যৎ রাতারাতি গড়ে ফেলতে পেরেছেন, কেননা শিল্পীরা এখানে একসাথে কয়েক লক্ষ মানুষকে সঙ্গীত শোনানোর সুযোগ পান। তাদের মাধুর্য কণ্ঠ আকর্ষণ করে কেল্লা ফতে। জয়দেব মেলা মাঠে অধিকাংশ ক্ষণস্থায়ী আখড়াগুলো বিভিন্ন সেবা প্রতিষ্ঠান থেকেই গড়ে তোলা হয়, যেখানে পুণ্যার্থীদেরকে অতিথি জ্ঞানে সেবা দেওয়া হয়। এই সমস্ত পুণ্যার্থীরা চাইলে সেই সমস্ত আখড়াগুলিতে নিশিযাপনও করতে পারেন বিনা বাধাতে। আমি মেলা ঘুরতে ঘুরতে একজন সাধককে পেলাম, যার নামে আখড়া, যিনি মানুষের সেবা করে চলেছেন প্রায় 35 বছর। আমি তার শিষ্যের মুখ থেকে শুনলাম, চলুন তার সাথে কিছু কথা বলি। আচ্ছা, আপনি তো 35 বছর ধরে মানুষের পাশে আছেন। হ্যাঁ বাবা। মানুষের কাছ থেকে কত ভালোবাসা পেলেন তার বিনিময়ে? এ ভালোবাসা বাবা মুখে প্রকাশ করা যাবে না, এ অন্তরের ভালোবাসা। দেখো, এই যে বহিরাগত সমস্ত জাতি কেউ কাউকে চেনে না, কিন্তু এই মেলার কিন্তু সবাই সবাইকে চেনে। এটা হচ্ছে মিলন ক্ষেত্র। আর এই 3 দিনের সেবাতে দেখো যে সকল পরিবারে এসেছে এখানে পরিষ্কার, তারা আনন্দ পাচ্ছে বলে তো এখানে করে আছে। আচ্ছা, মানুষ সামান্য খড়ের গাদাতে, একদম খড়ের গাদাতেই এখানটাতে একদম মানে যেটাকে বৈষ্ণব জীবন বলে, ঠিক সেই রকম ভাবেই মানুষ যেন এখানে রাত কাটান, মানে মেলাতে অতিবাহিত করেন। আপনি কিসের সাধনা করেন? আমরা বাবা শৈব, আমরা নাগা সন্ন্যাসী। তা আমার একটা জানতে ইচ্ছে করে, আপনাদের মতো এরকম মহৎ মানুষের শরণাপন্ন হলে ঈশ্বর দর্শন হলো? অবশ্যই, না হলে মায়ের দরবারে এই যে মনে করে এক মুঠো নিয়ে এসে মায়ের ভান্ডারা মাই তো পূরণ করছে। একদম একদম একদম, এইটাই কথা, মানুষের সেবা মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা, তাই? হ্যাঁ। সময়ের সাথে তাল মিলিয়ে এই সমস্ত আখড়াগুলিকে সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, যেটা মেলার সৌন্দর্যকে নিঃসন্দেহে বৃদ্ধি করেছে।
একটা আখড়ার পাশে ঠিক আর একটা আখড়া, এরকম অল্প দূরত্বের মধ্যে আখড়া হওয়ার জন্য বাইরে থেকে সঙ্গীতটা শোনা সত্যি করেই মানুষের পক্ষে খুব কঠিন। যদি আপনারা ঠিক এই বেষ্টনের মধ্যে গিয়ে বসেন তবেই যেন শিল্পীর গান আপনি ভালোভাবে তৃপ্তি ভরে শুনতে পারবেন। আখড়াগুলির এই ঘিঞ্চি অবস্থান দেখে আমার মনে হয়েছে তাদের মানবিক দিক থাকা সত্ত্বেও তারা যেন শ্রোতাদের গান শোনার পরিবেশটাকে নষ্ট করেছে। আচ্ছা, আমি মেলাটা ঘুরে দেখলাম, কিছু মনে করবেন না, বলে এত গায়ে গায়ে আখড়া বানানো হয়েছে। আমার মনে হয়েছে একজন শ্রোতা হিসাবে কোথায় যেন আমার নিজের কনসেন্ট্রেশন বা মনোসংযোগটা নষ্ট হচ্ছে। আচ্ছা, আগামী দিনে যখন আপনারা মেলা বানাবেন, ঠিক আখড়াগুলো যখন বানাবেন, ঠিক গায়ে গায়ে না বানিয়ে একটুখানি কি আলাদা তফাতে তফাতে বানানো যায়, এরকম কি আমার কথাটা কি আপনার মনে হচ্ছে ন্যায়সঙ্গত কিনা? অ্যাকচুয়ালি আপনি সঠিক কথা বলেছেন। আমি একটু ন্যায়সঙ্গত বলবো, কারণ আগে আমি অনেকবার এসেছি এখানে, অনেক বছর এসেছি, কিন্তু এখন যে প্রকৃতি যে আবহাওয়া, সে আবহাওয়া বাউল গান আর নেই। আমি এই কথাটাই যেন বোঝার সে চেষ্টা প্রকৃতি করছি। বাউল আর নেই, এখন সব ডিজে বাউল হয়ে গেছে। ডিজে বাউল, মানে সত্যি কথা বলতে এই যে আমি আপনার সাথে কথা বলছি, ইতিমধ্যে অনেক রকম সাউন্ড ভেসে আসছে, হ্যাঁ। কিন্তু আমার মনে হয় যারা গান শুনতে চায় অ্যাকচুয়ালি বাউলের সঙ্গীত আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বাউল আর নেই। আমি আমার গান এটাই বলছি। খোঁজার চেষ্টা করছিলাম, এবং আমার সাথে যারা সতীর্থরা এসেছে তাদের সাথেও আমি ঠিক আলোচনা করছিলাম যে যেভাবে বাউলের পরিবেশটা তৈরি করা হয়েছে, যেখানে বীরভূম বাউলের জন্মস্থান, সেই জায়গাতে উদাসীনভাবে মানুষ গান শুনবে, কিন্তু কনসেন্ট্রেশনটাকে কোথায় যেন নষ্ট করা হচ্ছে। তো আমি চাইবো আপনি গানের মধ্যে দিয়ে বা আপনার আখড়াতে যারা আছে আগামী দিনে যাতে এরকমভাবে না করে মানুষের যাতে গান শোনার পরিবেশ তৈরি করে দেওয়া যায়, সেই ব্যবস্থাটা একটু করবে। দেখেন, আগেকার বাদ্যযন্ত্র কি ছিল? হারমোনিয়াম, দোতারা, একতারা, গুবি, আর এখন হচ্ছে সব প্যাড, অর্গ্যান। এইগুলো ডিজে বাউল গান করা যায় না আমার গান বলে। ভিউয়ার্স, পৌষ সংক্রান্তি থেকে শুরু হওয়া চৌঠা মাঘ পর্যন্ত চলতে থাকা এই মেলা কেবলমাত্র জয়দেব গোস্বামী গঙ্গা মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন এই তথ্যের উপরে ভিত্তি করে বিখ্যাত হয়নি। ভিউয়ার্স, আরও রয়েছে নানান তথ্য। আচ্ছা, এই যে এত মানুষ যে জয়দেবের মেলাতে আসেন, ঠিক কোন বিশ্বাস থেকে আসেন আমাদেরকে যদি একটু জানান ভালো লাগবে। জয়দেব যখন স্নান করতে যায়, কবি জয়দেব নদীতে, অজয় নদীতে যখন স্নান করতে যায়, একটা কবিতা লিখছিল, মানে একটা বাক্য লিখছিল, কাব্যগ্রন্থ একটা লেখা ছিল। ওই লেখাটা কিন্তু কিছুতেই লিখতে পারছিল না কবি জয়দেব। তখন ওর গিন্নিকে পদ্মাবতীকে বলে, পদ্মা আমি স্নান করে আসি। পদ্মায় কিছু কিছু কিন্তু বলেনি। অজয় নদীর ধারে স্নান করতে চলে যায়। স্বয়ং গোবিন্দ কৃষ্ণ আর কি চলে আসেন সেই জয়দেব রূপ সেজে, জয়দেব রূপ সেজে এসে বলছে, পদ্মা পদ্মা তুমি কোথাও আমাকে সেবা দাও। তখন পদ্মা মনে করছে এক্ষুনি তো স্নানে গেল আমার স্বামী, আবার পদ্মা বলে ডাকছে। গেট খুললো, তুমি সেবাটা তৈরি করো, আমি ঘর থেকে আসছি। সেই অখণ্ড লেখাটা উনি লিখেছিলেন, স্বয়ং গোবিন্দ, স্বয়ং গোবিন্দ লিখেছিলেন। তাই এই মেলা তার মাহিত্য, এইটাই এইটা মাহিত্য। কবি জয়দেব, কবি জয়দেব গোস্বামী, তার স্ত্রী পদ্মাবতী। হ্যাঁ, বাউল শিল্পী যে কাব্যের কথা বলছিল সেটি হলো গীত গোবিন্দম। কবি জয়দেব গোস্বামী 12 শতকে লক্ষণ সেনের সভাকবি থাকার সময়তেই রচনা করে গীত গোবিন্দম। সেই গীত গোবিন্দমের প্রত্যেকটি ছত্রে ছত্রে তিনি রাধা এবং কৃষ্ণের মধ্যে প্রেমালাপের কাহিনী বর্ণনা করেছেন। রাধার প্রতি কৃষ্ণের প্রেমের গাঢ়ত্ব বোঝাতে কবি চেয়েছিলেন কাব্যের এক স্বর্গে শ্রীকৃষ্ণকে রাধার পদানত করতে। এই ভাবনা নিয়ে যখন তিনি লিখে চললেন, যখন তার প্রয়োজন পড়ল এই লাইনটি জোড়ার, দেহি পদপল্লব মুদরম, তিনি পারলেন না। বিবেকের দংশনে তিনি দংশিত হলেন। তার মাথায় বারবার এই ভাবনাটাই এলো, যার পদানত গোটা বিশ্ব, তিনি কি করে রাধার পদানত হবেন? এই ভাবনায় তিনি লেখা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে গেলেন স্নানে। তিনি স্নান করতে গেলেন, আর তার অনুপস্থিতির ফাঁকে কৃষ্ণ জয়দেব গোস্বামী রূপ নিয়ে এলেন তার কুটিরে। আর তিনি একদম পদ্মার স্বামীর মতো করে নির্দেশ দিলেন তাকে খাবার দেওয়ার জন্য। পদ্মাবতী কোনো সংকোচ না করে
তাকে খেতে দিতে গেলেন। খেতে দিলেন, তিনি সেবা করলেন। তারপর প্রতিদিনের মতো পদ্মাবতী সেই স্বামীর এঁটো পাতে খেতে বসলেন। পদ্মাবতী সেই পাতে খাচ্ছেন। এই সময়তেই জয়দেব স্নান করে যথারীতি ভেজা গায়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে দেখলেন পদ্মাবতী রোজকার মতো তার পাতে খাবার খাচ্ছে। অবাক হয়ে গেলেন জয়দেব গোস্বামী দেখে। আমি নেই, অথচ পদ্মাবতী খাচ্ছে। কারণ পদ্মাবতী তো কখনোই তাকে কিছু না খেতে দিয়ে জলস্পর্শ করে না। তিনি অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করতেই পদ্মাবতী গোটা কাহিনীটা বললেন। তারপর আরও তার আশ্চর্যতা বেড়ে গেল। এরপর আর কিছু প্রকাশ না করে তিনি দুপুরের খাবার খেয়ে পুঁথি নিয়ে যখন লিখতে গেলেন, তখন তার চক্ষু চরক গাছ। যে লাইনটা তিনি ভাবছিলেন লিখবেন, দেখলেন ঠিক সেই লাইনটাই সেখানে লেখা রয়েছে। দেহি পদপল্লব মুদারম। এই লাইনটা লিখতে গিয়েই তিনি যেন তার সত্তাকে হারিয়ে ফেলছিলেন। তাই না লিখেই চলে গিয়েছিলেন স্নানে। তার অনুপস্থিতিতে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ লাইনটা লিখে দিয়ে গিয়েছেন। এ কথাই বললেন তার স্ত্রী পদ্মাবতীকে। এমনই কাহিনী কথা জনশ্রুতি হয়ে ঘুরে বেড়ায় মুখে মুখে সকল পুণ্যার্থীদের। এই কাহিনী শোনার পর ঐতিহাসিকদের অন্ধকারময় যুগ বলে মধ্যযুগকে ঘোষণা করাটা আমার মনে হয়েছে যেন অনর্থক। কারণ 1200 শতকে রচনা করেছেন কবি জয়দেব গীতগোবিন্দম, আর 1200 শতক মানেই হলো মধ্যযুগ। কবি জয়দেবের মতো একজন প্রেমের সত্তা থাকতে কি করে মধ্যযুগকে অন্ধকারময় যুগ বললেন ঐতিহাসিকেরা? যে প্রেম নিবেদন আজকের এই আধুনিক যুগে প্রেমিকাকে করছে প্রেমিকরা হাঁটু গেড়ে বসে গোলাপ দিয়ে, সেটা তো 1200 শতকেই লিখে ফেলেছিলেন জয়দেব। এই লেখা তো এক প্রকার নারী জাতিকে সম্মানিতই করা হয়েছে। তাই আমার মনে হয়েছে যে সম্পূর্ণভাবে অন্ধকারময় যুগ বলাটা অনুচিতই। ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদেরকে আমার থাম্বনেল অনুযায়ী সবটা দেখাতে পারিনি, বাকিটাও দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে আছেন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকবেন তবে আমার থেকে ধন্যবাদটাও গ্রহণ করবেন। তো আমি এবার আপনাদেরকে দেখাতে যাচ্ছি কবি জয়দেবের সাধন ক্ষেত্রে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের ক্ষেত্রে প্রথমেই দেখাবো আপনাদেরকে কুশেশ্বর ঘাট মন্দির। এই কুশেশ্বর ঘাট মন্দির আছে অজয়ের তীরে কদমকুণ্ডী ঘাটের কাছে। এখানেই নাকি কবি জয়দেব সিদ্ধিলাভ করেছিলেন। তিনি কৃষ্ণের স্বয়ং দেখা পেয়েছিলেন। আর এই কুশেশ্বর ঘাট মন্দিরের গায়ে লেখা আছে কবি জয়দেবের সেই গীতগোবিন্দম কাব্যগ্রন্থে স্বয়ং কৃষ্ণ যে লাইনটা লিখে দিয়েছে সেই লাইনটা ওখানে লেখা আছে। তার সাথে আছে দুটো শিবলিঙ্গ দেওয়া মন্দির, তারও নামকরণ করা আছে। একটি হলো রত্নেশ্বর শিব মন্দির, আর একটি হলো রামেশ্বর শিব মন্দির। আসুন আপনাদেরকে আরও একটি মন্দিরের কথা বলি। কবি জয়দেব গোস্বামী আদ্যপ্রান্ত ছিলেন বৈষ্ণব শ্রীকৃষ্ণের ভক্ত। তার উপাস্য শ্রীকৃষ্ণের নাম দিয়েছিলেন তিনি বিনোদ, রাধা বিনোদ যুগল। এই রাধা বিনোদ যুগল এখনো রয়েছে কেন্দুলির এই মন্দিরে। রাধা বিনোদের ঠিক পাশে রয়েছেন মহাকবি জয়দেব, বাম পাশে রয়েছেন জয়দেবের স্ত্রী পদ্মাবতী। সহসাই এই সিংহাসনে দুটো রাধাকৃষ্ণ আছে। রাধা মাধব, রাধা গোবিন্দ। আচ্ছা, আরেকবার বলুন। রাধা মাধব, রাধা কৃষ্ণ। যে মন্দিরটিতে রাধাকৃষ্ণের এই যুগল মূর্তিদ্বয় আছে, আসুন জেনে নিই তার পরিচয় বৃত্তান্ত। এটি রাধা বিনোদ মন্দির। এই রাধা বিনোদ মন্দির জনশ্রুতি অনুসারে নির্মাণ করেন বর্ধমানের মহারানী ব্রজকিশোরী।
তবে ভারতীয় পুরাতত্ত্ব অনুসারে 1683 সাল নাগাদ এই মন্দির নির্মাণ করেন বর্ধমানের মহারাজা চাঁদ বাহাদুর। এই মন্দিরটি কয়েক শতাব্দীর প্রাচীন, অপরূপ তার কারুকার্য। গোটা মন্দিরটায় নির্মাণ করা হয়েছে ইট কেটে, যেটা আমি আপনাদেরকে গিয়ে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করব। দেখুন, এই যে একটি ইটকে কেটে একটি বাউল শিল্পীকে বানানো হয়েছে। ভালো করে দেখুন, এটি একটি বাউল শিল্পী, হাতে তার দোতারা, ইট কেটে বানানো হয়েছে এই মন্দিরের অপরূপ কারুকার্য। দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ইট কেটে বানানো হয়েছে, মাটির তৈরি ইট। সেই ইট কেটে এই অপরূপ সৌন্দর্য বানানো হয়েছে রাধা বিনোদ মন্দির, যে রাধা বিনোদ মন্দিরে রাধা কৃষ্ণ রয়েছেন। রাধা বিনোদ মন্দিরটি জয়দেবের একদম সদরেই রয়েছে, যেখান দিয়ে পাকা রাস্তা, আপনি সোজাসুজি গাড়িতে গিয়েও এখানে নামতে পারবেন, দেখতে পারবেন। যদি মেলার সময় হয় তবে সম্ভব নয়, অন্য সময়তে গেলে সোজা গাড়ি নিয়ে গিয়ে আপনি পর্যটন করতে পারবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন ভিউয়ার্স, আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই সিদ্ধান্ত করে ফেলেছেন আগামী সময়তে তারা জয়দেবের মেলাতে যাবেন। হ্যাঁ, আমি তাহলে এবার আপনাদেরকে বলি, বীরভূম জেলার এই ইলামবাজার ব্লকের কেন্দুলি গ্রাম কোথায় আছে আর কিভাবেই যেতে পারেন। অজয় নদীর তীরে সবুজ জঙ্গল ঘেরা গ্রাম কেন্দুলি, যে কেন্দুলির প্রত্যেকটি রাস্তাতে রাস্তাতে রয়েছে জয়দেবের কৃতিত্বের কথা। আমি যেভাবে গিয়েছিলাম ভিউয়ার্স, আপনাদেরকে সেইভাবে রুট ম্যাপটা বলি। আমি গিয়েছিলাম সড়ক পথ ধরে, মানে রেল পথে নয়, সড়ক পথেই। আমি কৃষ্ণনগরের ছেলে, নদিয়া থেকে শুরু করেছিলাম যাত্রা। সেই নদিয়া থেকে শুরু করে আমরা প্রথমে পার করলাম নবদ্বীপ ব্রিজ, তারপরে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম পূর্ব বর্ধমান জেলাতে। পূর্ব বর্ধমানের অজয় নদের যে বিরাট ব্রিজ, সেটা পার করে ধীরে ধীরে আমরা বীরভূমে চলে গেলাম। বীরভূমে যখন আমরা যেতে থাকলাম না, আমাদেরকে শীতের রাতে মুখোমুখি হতে হয়েছিল গাঢ় কুয়াশার। ধেয়ে ধেয়ে আসছিল সেই কুয়াশা, ক্রমেই যেন মনে হচ্ছিল কেউ যেন আমাদের দিকে ছুড়ে দিচ্ছিল গোলা বারুদ। সেই সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। রাত্রিবেলায় জার্নি ছিল, কিন্তু ফেরত এসেছিলাম আমরা দিনের বেলাতে। ফেরত আসার সময়তে পেয়ে গেলাম প্রকৃতির স্বর্গ, আমাদেরকে দিল যেন হাত বাড়ানো সেই সমস্ত বিদায় অভ্যর্থনা। প্রকৃতির সুন্দর ঘেরা জঙ্গল ইলামবাজার ব্লকে আপনাকে আমাকে মুগ্ধ করবেই করবে। আমরা যেভাবে ওখানটাতে ফিস্ট জমিয়েছিলাম ফেরার পথে, আপনারাও কিন্তু ফিস্ট করতে পারেন। সুতরাং বলবো, আপনারা যদি কোনো সময় সুযোগ পান তো চলে যাবেন ঢু মেরে 4 চাকা কিংবা রেলপথ ধরে এই সবুজ ঘেরা বীরভূম ডিস্ট্রিক্টের কেন্দুলিতে। ভিউয়ার্স, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমি ভিডিওটা বানিয়েছি। যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ লাইক করবেন, আর যদি মনে হয় অন্যকে জানাবেন তবে কিন্তু প্লিজ শেয়ার করতে ভুলবেন না। যদি আমাকে কিছু সাজেশন দেওয়ার থাকে প্লিজ কমেন্ট বক্সে এসে সাজেশন দেবেন, কারণ আপনারা ছাড়া আমার প্রগতি অসম্ভব।